যুবভারতীতে গত শনিবার যে তুলকালাম হয় তা নিয়ে মুখ খুলেছেন আরও এক তৃণমূল বিধায়ক। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি এই নিয়ে একটি পোস্ট করেছেন এবং ছবি পোস্ট করে আক্ষেপ এর কথা জানিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। মেসির গায়ে গায়ে সবসময় থাকতে হবে এটার দরকার ছিল না, অনেক চেষ্টা করে মেসিকে দেখতে পেলাম না, বিধ্বস্ত যুবভারতীর ছবি পোস্ট করে এমনই আক্ষেপ মনোরঞ্জন ব্যাপারীর। চূড়ান্ত ব্যবস্থা যা হলো তা বাংলার জন্য সম্মানজনক নয়। হুটখোলা গাড়িতে মেসিকে ঘোরালেই এটা হতো না, বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে গেল বলছেন খোদ তৃণমূল বিধায়ক। চূড়ান্ত অব্যবস্থা, দর্শকদের চূড়ান্ত বিশৃঙ্খলতা, সবটা মিলিয়ে যেটা হলো বাংলার পক্ষে, বাঙালির পক্ষে খুব সম্মানজনক কিছু হলো না। যদি একটু একটা হুটখোলা গাড়িতে একটুখানি মেসিকে মাঠের চারদিকটা একটু ঘুরিয়ে দিতেন, পায়ে চারটে বল দিতেন, চারটে লাথি মেরে চারদিকে চারটে বল ফেলে দিত, মানুষের মধ্যে আর এত ক্ষোভ জমা হতো না। একদম মেসির গায়ে গায়ে ঘেঁষে সর্বক্ষণ থাকতে হবে এটা তো কোনো প্রয়োজন নেই। একটা ছবি তুললো, সরে গেল, সারাক্ষণ তার সঙ্গে সেটে সেটে ঘুরে বেড়ানো একদল লোকের যে 500 জন আমার ধারণায় যেসব ছবি তুলে বেড়াচ্ছিল 500 জন হবে। দলের নেতা মন্ত্রী আমি এরকম ভাবে কিছু বলতে চাই না, শুধু এটা বলতে চাই যে এটা একটা সুন্দর ব্যবস্থা করা যেত। একটা উঁচু একটা মঞ্চ যদি করতো, সেই মঞ্চটার উপরে মেসি উঠে দাঁড়ালে তাও সবাই দেখে নিত। আমারও তো খারাপ লেগেছে যে এতগুলো পয়সা খরচা করে গাড়ি ভাড়া করে গেলাম, সারাটা দিন ওইখানে একটু এক ঝলক একটু দেখতে পেলাম না। আমরা আমাদের যে বিরোধীরা তাদের হাতে একটা তুরুপের তাস তুলে দিলাম। যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি। আমি স্টেডিয়ামে যাইনি, আমি আগে থেকেই জানতাম এরকম পরিস্থিতি হতে পারে, মন্তব্য করেছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। বাইরে থেকে বলাটা অনেক কঠিন, কেন আমি স্টেডিয়ামে যাইনি। আর আমার পোস্টে আপনারা হয়তো দেখেছেন, আমার আগে থেকে আভাস ছিল কি এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। কেন যিনি এনেছেন তার একটু ইতিহাস যদি খুঁজে বার করা যায়, এর আগেও মার্টিনেজকে এনেছিল, মারাদোনাকে এনেছিল, আর কাফুকেও এনেছিল। তো তখন একটা দুটো ইভেন্ট করার পর আমি বুঝতে পেরেছিলাম কি কিভাবে এই ইভেন্টগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমি যাইনি, আমার গাট ফিলিং বললো কি যাওয়া উচিত হবে না। লিওনেল মেসি কলকাতা এলেন কিন্তু অর্জুন পুরস্কার প্রাপ্ত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। কেন দেখা গেল না প্রসূন বন্দ্যোপাধ্যায়কে? এবং আপনাদের জানিয়ে রাখবো যে সল্টলেক স্টেডিয়ামে মেসির 70 ফুট স্ট্যাচু ভার্চুয়ালি উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং সিনেমার তারকারা, কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কেন দেখা গেল না এই প্রশ্ন তুলছেন শত্রুঘ্ন সিনহা। এখনো আজ ফুটবলার, এখনো ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমার কত জায়গা ছিল ভাই, আমি বুঝতেই পারলাম না, দুঃখ পেয়ে গেলাম। কি করব, আমাদের সম্মান আছে তো, এরকম সব অনেক আছে। আমি আছি, বাবলু আছে, গৌতমদা আছে, সব কত কত প্লেয়ার। একটা কার্ড যদি তাদের হাতে ধরিয়ে দিয়ে সুন্দর করে করতো তাহলে আমার খুব আনন্দ হতো। খুব দুঃখ পেয়েছি, আমি এখান থেকে পালিয়ে গেছিলাম, যেয়ে দেখি আমার কার্ড নেই, আবার রাত্রেবেলায় প্লেনে চলে এলো। দুর্ভাগ্য, আমার কিছু করার নেই। একেবারে ঘটনার দিন থেকে আপনারা জানেন যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল। পুলিশের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জলের বোতল ভেতরে ঢুকেছিল এই প্রশ্ন সামনে এসেছিল। এই জল বিতর্কে এবার আজব সাফাই দিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে রাতের অন্ধকারে পুলিশের নজর এড়িয়ে জলের বোতল এবং খাবার ঢোকানো হয়েছিল। সকালে নজর এলেও তখন আর বাধা দেওয়া হয়নি। যুবভারতী কাণ্ডে বিতর্কের মুখে এই আজব সাফাই দিয়েছে পুলিশ, সূত্র মারফত জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে 8 বছর ধরে যুবভারতীতে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। মেসি শোয়ের আগের দিন স্পষ্ট বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল যে জলের বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তারপরেও পুলিশের নজর এড়িয়ে কিভাবে ঢুকে গেল এত হাজারে হাজারে জলের বোতল, প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারই মাঝে পুলিশের এই আজব সাফাই যে পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল এবং খাবার ঢোকানো হয়েছিল, সকালে নজর এসেছিল কিন্তু তখন আর বাধা দেওয়া হয়নি।
দুশো টাকার জল খাও 20 টাকা করে 35 টাকা বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো 200 টাকা দিয়ে জল খাবো হিমালয় দিলেও হতো। এইবার আপনাদের শোনাবো শুক্রবার কি বলেছিলেন অনিশ সরকার, যিনি বিধাননগরের ডিসি। দেখুন, জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। এগুলো আমাদের তরফ থেকে বেশি কিছু পয়েন্ট আছে। টিফো আনবেন না, সেটা কিন্তু কালকে অ্যালাউড নয়। এবং খুব বড় ব্যানার কিছু যেন না আনে কেউ, এটা আমরা অনুরোধ করব। এছাড়া যে জিনিসগুলো সবসময় বারণ করা হয়, সিগারেট বা ওই দেশলাই কাঠি বা কোনো রকমের এমন জিনিস যেটা ফাটতে পারে, পটকা বা সেই ধরনের জিনিস যেটা ইনফ্লেমেবল জিনিস, সেগুলো প্লিজ আনবেন না। আর একেবারে পুলিশের তরফে স্পষ্ট নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার পরেও বা বোতল জলের হাজার হাজার বোতল ঢুকেছিল, শুধু নয় 10 গুণ 15 গুণ দামে তা বিকিয়েছে, যা নিয়ে বিতর্কে আরো ইন্ধন জুগিয়েছে পুলিশের এই আজব সাফাই যে পুলিশ সকালে দেখেছিল কিন্তু তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই নিয়ে পুলিশের ভূমিকা এবং সরাসরি রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। পরপর আপনাদের শোনাবো বিরোধী দলনেতা কি বলেছেন এবং কি বলছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পরপর দেখুন। পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। পুলিশ এদের ধরবে নাকি? পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছে। ক্রেটের পর ক্রেট জল ঢুকিয়ে নেওয়া যায়, জলের বোতল ঢুকিয়ে নেওয়া যায়, তার মানে চাইলে রাত্রে যুব ভারতের মধ্যে কেউ চাইলে একটা বোমও ঢুকিয়ে নিতে পারতো, বিস্ফোরণ ঘটিয়ে মেসিকে মেরেও দিতে পারতো। আর তারপরে মমতা ব্যানার্জি মেসির পরিবারকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আর একটা হোমগার্ডের চাকরি দিতেন। ঘটনাটা কি ঘটেছে, ওখানে জল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের ইলেকশন ফান্ডের টাকা তোলা হচ্ছিল। প্রথমে যুব ভারতীর ভেতর জলের বোতলকে নিষিদ্ধ করা হলো, বলা হলো যে ভেতরে জলের ব্যবস্থা থাকবে, কোনো ব্যবস্থা রাখা হলো না। একদিনে যুব ভারতী থেকে তোলা হয়েছে, অরূপ বিশ্বাসের লোক তুলেছে, অরূপ বিশ্বাসের হয়ে ইলেকশন কদিন পরে ভোট আসছে, ইলেকশন করবে বলে। সুতরাং তৃণমূল কংগ্রেসের জোচ্চুরি কালোবাজারির এর একটা উদাহরণ হচ্ছে এই ঘটনাটা। বিরোধীরা যখন একযোগে শাসক দলকে নিশানা করছেন তখন শাসক দলের কি প্রতিক্রিয়া, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন দেখব। তো সাধারণ ম্যাচগুলোতেও তো বোধহয় এই জিনিস দেখা যায় না। আবার শোনা গেছে সেগুলো আবার বহুমূল্য ছিল, বহুমূল্য। তো এখন আয়োজকদের তরফে তো বিরাট গাফিলতি বারবার দেখা যাচ্ছে। তারা কোনো ধরাকে সরা জ্ঞান করেছেন। তারা কখনো অভিযোগ আসছে ক্রীড়ামন্ত্রী আগের দিন 4 ঘন্টা বসেছিলেন, ফোন করা সত্ত্বেও তারা এসে বলেননি যে কি কি প্রোগ্রাম শিডিউল কিভাবে কি হচ্ছে। আবার পুলিশের বৈঠকগুলো তারা সিরিয়াসলি নেননি, একটা চরম ঔদ্ধত্য দেখিয়ে বেরিয়েছেন। এবার রাতে যদি তারা এইসব পারমিশন দেন বেশি মুনাফার জন্য, এগুলো গরিত অপরাধ। আবার সকালে এত সকাল থেকে লোক ঢুকেছে, সেই সময় আবার যদি পুলিশ বাধা দিত তখন আবার কোনো নতুন সিন ক্রিয়েট হতো কিনা সেটা পুলিশ ভালো বলতে পারবে সেই পরিস্থিতি কি ছিল। কিন্তু মাঠে এই জল ঢোকা বা মাঠে জলের বহুমূল্য ওই বোতল, এগুলো মানে একদম ঘোরতর অপরাধ। মানে যে বা যারাই করে থাক বা যাদের নজরদারিতে গাফিলতি থাক, এটা তীব্রভাবে নিন্দাযোগ্য এবং যারা এর জন্য দায়ী তাদের আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া উচিত। আর এখানে এই প্রশ্ন বারে বারে উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। মেসির মতন যখন একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড় তিনি আসতেন, সেখানে পুলিশের নিরাপত্তার প্রশ্নে এত দায় সারা মনোভাব কেন? কেন নিরাপত্তার সঙ্গে আপোষ করা হলো? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি বলছেন দেখুন। প্রত্যেকটা গেটে সিকিউরিটি ছিল না, প্রত্যেকটা গেটে পুলিশ গার্ড ছিল না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়নি, তখন কেন আটকালো না? যে জলের বোতল নিয়ে যাওয়া হচ্ছে, যখন ঢুকে যখন র্যাম্পেন্ট যখন বিক্রি হচ্ছে, যখন ব্ল্যাক হচ্ছে জল, খাবার বিক্রি হচ্ছে, তখন তো কিছু অ্যাকশন নিল না। যখন র্যাম্পেজ হয়ে গেল, যখন গন্ডগোল হয়ে গেল, যখন মেসি 8 ঘন্টা থেকে যখন থাকতে পারলেন না, একটা গ্লোবাল আইকন, সে লোকটা যখন পালিয়ে পথ পাচ্ছে না,
তারপরে পুরো জিনিসটা পুরোটা প্যান্ডেমোনিয়াম হয়ে গেল। সারা বিশ্বে একটা ভারতবর্ষের নাম, পশ্চিম বাংলার নামে একটা কালো দাগ পড়ে গেল। এখন বলছে এখন পুলিশ রিট্রিট করছে, ব্যাকআউট করছে। ডিসি তো পরিষ্কার পিসি করেছেন, পিসিতে পরিষ্কার বলেছেন যে আমরা কোনো জল বা কোনো জলের বোতল নিয়ে কেউ যাবেন না, অন্যান্য কিছু নিয়ে যাবেন না, তো বলেছেন তো সেটা। তা এখন ব্যাকআউট করার তো কোনো অর্থ হয় না, রিট্রিট করছে তার মানে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।